তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব 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 ভালো এবং আনন্দে আছেন। শুরু করছি ঠাকুরবাড়ির প্রেম, অবহেলা এবং প্রবঞ্চনার গল্প। আমি মৃণালিনী নই। পর্ব 13, সবাইকে অভিনন্দন। শয্যাকক্ষের পশ্চিমের দেয়ালে আমাদের একটা ছবি টাঙানো আছে। আমাদের মানে আমার আর রবিবাবুর। বিয়ের পর প্রথম ছবি এটি। নিত্যদিনের দেখার অভ্যাসে এই ছবিটি আমার কাছে গুরুত্ব হারিয়ে বসে আছে। মাঝে মাঝে দর্শনী দাসী ছবিটি নামিয়ে একটু ঝাড়পোছ করে, এই যা, তারপর যথাস্থানে রাখা হয়। 2-4 দিন চোখ যায়, আবার দৈনন্দিন কাজের চাপে ওটা দেয়ালের ছবি হয়ে যায়। মাধুরী যখন খুব ছোট, ওই ছবির দিকে আঙুল তুলে বলতো, মা, বাবা, বাবা, মা। ও যখন আরও একটু বড় হলো, একদিন ছবির দিকে তাকিয়ে বলল, মা, বাবা তোমার চেয়ে অনেক সুন্দর। রবিবাবু সেদিন ঘরে ছিল। মেয়ের কথা শুনে তার চোখে অহংকার ঝিলিক দিয়ে উঠল, তবে তা একটুক্ষণের জন্য। দ্রুত এগিয়ে গিয়ে মাধুরীর সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, ওরকম করে বলতে নেই, মা সবসময়ই সুন্দর। মাধুরী তীব্র কণ্ঠে প্রতিবাদ করে বসল, না বাবা, তুমি মিথ্যে বলছো, মা তোমার চেয়ে সুন্দর না। রবিবাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে, তোমার মেয়েকে সামলাও বলে কক্ষ ত্যাগ করে চলে গেল রবিবাবু। আমি তো ঠাকুরবাড়ির বউদের মধ্যে সবচাইতে সাধারণ, সাধারণ চেহারায়, সাধারণ বিদ্যায়, সাধারণ আচরণে। রবিবাবুর সৌন্দর্যের কাছে আমি যে নিতান্ত নগণ্য, এই কথাটি বিয়ের পর থেকে আজ অবধি শুনে আসছি। অন্যদের মন্তব্য হজম করেছি স্বভাববশে আর সত্যের তাগিদে, কিন্তু আপন মেয়ে যখন বলে, সে যতই অবুঝ হোক, শুনতে খারাপ লাগে বই কি। মাধুরী যখন আমার অসুন্দর চেহারার কথা বলল, তখন বুকটা একটু টনটনিয়ে উঠেছিল। রবিবাবু যখন মেয়ের দিকে এগিয়ে গেল এবং মেয়েকে শাসন করলো, তখন খুব ভালো লাগলো, কিন্তু এই ভালো লাগা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। রবিবাবু যখন তোমার মেয়েকে সামলাও বলে কক্ষ ত্যাগ করলো, তখন বুকের নিচে আগের ব্যথাটা চিনচিনিয়ে উঠল। আমি আশা করেছিলাম রবিবাবু শেষ পর্যন্ত মেয়েকে বুঝিয়ে দিয়ে যাবে যে সত্য হলেও কারো সামনে ওভাবে বলতে নেই। সত্য সর্বদা সব জায়গায় বলা উচিত নয়, কিন্তু আদতে তা করল না সে। বরং মেয়ের শেষোক্ত কথাগুলো শুনে মেয়ের দিকে এক ধরনের প্রশ্রয়ের দৃষ্টিতে তাকিয়ে কক্ষ ত্যাগ করল রবিবাবু। সেদিন আমি ব্যথা পেয়েছিলাম বই কি, কিন্তু ওই ব্যথার কথা কোনোদিন কাউকে বলিনি। আজ বহুদিন পর ছবিটির দিকে হঠাৎ নজর পড়ল আমার। পায়ে পায়ে ফ্রেমটার দিকে এগিয়ে গেলাম আমি। দেখলাম কাচের গায়ে পাতলা ধুলোর আস্তরণ। নাকি দীর্ঘদিন ও রাতের সময় স্রোতের আঘাতে আঘাতে কাজটাই মলিন। হঠাৎ আমার মধ্যে বেশ মায়া জাগলো। টুলে দাঁড়িয়ে ফ্রেমটা নামালাম, শাড়ির আঁচল দিয়ে তার কাচ মুছতে শুরু করলাম। মুছতে মুছতে হঠাৎ আমার খেয়াল হলো, আরে আমি কি করছি? ওই তো ঘরের কোণে চেয়ার টেবিল আলমারি মোছার ন্যাকড়াটা পড়ে আছে, ওটা দিয়েই তো ছবির ফ্রেমটা মোছার কথা আমার। তা না করে নিজের শাড়ির আঁচল দিয়ে কাজটা করতে শুরু করলাম কেন? এ প্রশ্নের কোনো সদুত্তর আমার কাছে নেই। মায়েরা তাদের সন্তানদের মুখ হাত মুছিয়ে দিতে গিয়ে সাধারণত নিজের আঁচল ব্যবহার করে থাকে। মাধুরী রথি খেলাধুলার শেষে যখন আমার কাছে দৌড়ে আসে, আমি আমার শাড়ির আঁচল দিয়ে ওদের হাত মুখের ঘাম মুছিয়ে দেই। ওরা বড় তৃপ্তি পায় তখন। আঁচলের মাধ্যমে মায়ের ভালোবাসার স্পর্শ পেয়ে তরতাজা হয়ে ওঠে ওরা। ওই ফ্রেমটির প্রতি আমি হয়তো মাতৃস্নেহ পোষণ করেছি। সন্তানদের মতো স্নেহাঞ্চলে ফ্রেমটি মুছে আমি বড় তৃপ্তি পাচ্ছিলাম। বিয়ের পর ছবিটি প্রথম সন্তানের মতো আমার ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। যাই হোক, মোছার পর ফ্রেমটি যথাস্থানে রাখলাম। 2 কদম পিছিয়ে এসে কাঙালের মতো তাকিয়ে থাকলাম ওটার দিকে। যে সময়ে ছবি ওটা, সে সময় ভালোবাসাবাসির ব্যাপারটা যে কি সেটা বোঝার বয়স আমার না।
কিন্তু এখন মনে হচ্ছে আমার সকল তৃপ্তি, সকল আনন্দ যেন জমাট বেঁধে আছে ওই ছবিতেই। আর রবিবাবুর সুখৈশ্বর্যে তার দুচোখ ভেসে আছে। তার সমস্ত মুখমণ্ডল ঘিরে প্রশান্তি, বা কাঁধে শাল জড়ানো, তার পায়ে জুতো। রবিবাবু তার গোঁফ রাখা শুরু করেছে। পেছনের চুলগুলো লম্বা, মাঝখানে সিথি ছাড়িয়ে সামনের চুলগুলো একটু বেঁকে গেছে। আমাকে নিবিড়ভাবে কাছে টেনে নিয়ে সে ছবিতে পোজ দিয়েছে। আমার পরনে ঠাকুরবাড়ির পুরনো ধাঁচের শাড়ি। গেন্দা বৌদির প্রচলিত শাড়ি পুরোদমে ঠাকুরবাড়ি গ্রহণ করেনি তখনও। পাতলা সুতোর কাপড় জড়ানো আমার ঊর্ধ্বাঙ্গে, কাপড়ে মাথার কান ঢাকা, শুধু মুখটাই দেখা যাচ্ছে আমার। সেই মুখে কোনো দ্বিধা বা ভয় নেই। আমার কীরকম যেন ভালোবাসাময় অভিব্যক্তি। আমার ওই দিনের চোখ মুখই বলে দিচ্ছে আমি রবিবাবুকে পেয়ে কত সুখী। ছবিটি আমাদের বিয়ের কতদিন পরে তোলা তা আমার মনে নেই, তবে এটুকু মনে আছে বিয়ের পরপর স্বামীকে নিয়ে আমি বেজায় আনন্দে ছিলাম। পরবর্তী জীবনে এই আনন্দ ধরে রাখার ব্যাপারে আমার দিকে থেকে কোনো ধরনের কার্পণ্য ছিল না। তারপরও আমার জন্য রবিবাবুর প্রগাঢ় ভালোবাসা শেষ পর্যন্ত অটুট থাকেনি। রবিবাবু খুব বঙ্কিমচন্দ্র পড়ত, বলতো বাংলা সাহিত্য, বিশেষ করে কথা সাহিত্যকে বঙ্কিমবাবু মুক্তি দিয়েছেন। ভগীরথের মতো তিনি বাংলা গদ্যকে মরুভূমি পার করে বিপুল জলরাশির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। ঘরে বাইরে তার খুব প্রিয় উপন্যাস। বিমলাকে তার খুব পছন্দ। মাঝে মধ্যে ঘরে বাইরে পড়ে শোনাতো আমাকে। বঙ্কিমচন্দ্র পড়বার জন্য আমাকে তাগাদা আর উৎসাহ দুটোই জোগাতো। এই কথাটা বলার একটা কারণ আছে। উত্তর চরিত বলে বঙ্কিমচন্দ্রের একটা প্রবন্ধ আছে। ওই প্রবন্ধের এক জায়গায় তিনি লিখেছেন, স্ত্রী হলো বাল্যকালের ক্রীড়ার সঙ্গিনী, কৈশোরের জীবন সুখের প্রথম শিক্ষাদাত্রী, যৌবনে সংসার সৌন্দর্যের প্রতিমা, আর বার্ধক্যে জীবনালম্বন। বালিকা বয়সে রবিবাবুদের বাড়িতে এসেছিলাম বউ হয়ে। বার্ধক্য ছাড়া জীবনের অন্যান্য স্তর রবিবাবুর সংসর্গেই কেটেছে আমার। বঙ্কিমচন্দ্র স্ত্রীর যেসব গুণের কথা বলেছেন তার সবটাই আছে আমার। তাকে রোগে সেবা দিয়েছি, শোকে সান্ত্বনা দিয়েছি, রতিক্রিয়ায় সঙ্গী হয়েছি। তারপরও রবিবাবু আমাকে তার হৃদয়ে জায়গা দেয়নি। মানুষের তো দুটো সত্তা, দৈহিক আর মানসিক। আমার দেহ রবিবাবুর কাছে অপরিহার্য ছিল, কিন্তু আমার মন বা হৃদয় বা অন্তরের হদিস রাখেনি সে কখনো। তার মানস সঙ্গিনী ছিল অন্যজন, সেই ইন্দিরা। স্বামীকে শুধু দেহের দিক থেকে পরিতৃপ্ত করাটাই তো স্ত্রীর একমাত্র আকাঙ্ক্ষা হতে পারে না। দেহ বাদ দিয়ে স্বামীর মনোজগতের গভীরে প্রবেশ করার অধিকারও তো একজন স্ত্রীর চাইতে পারে। রবিবাবুর কাছে এই অধিকার চাইবার অধিকার আমারও ছিল, কিন্তু সমস্ত জীবন আমার মনে হয়েছে রবিবাবুকে দেহগতভাবে আমি পেয়েছি। তার মন পাওয়া আমার পক্ষে কখনো সম্ভব হয়নি। আমি মানি, আমার যখন বিয়ে হয় তখন আমি শীর্ণ ক্ষুদ্র শরীরের এক বালিকা ছিলাম। বয়সে, শরীরে, মন মেজাজে স্বামীর সঙ্গে আমার বিস্তর ব্যবধান। মুহূর্তে আমার মতো ক্ষুদ্র এক বালিকাকে মনের সঙ্গী রূপে বরণ করে নেওয়া রবিবাবুর মতো মানুষের পক্ষে সম্ভব নয়। স্ত্রীকে তাই সে মানুষ সঙ্গীর পরিবর্তে প্রাথমিক পর্যায়ে দাম্পত্য জীবনের জৈবিক সঙ্গী হিসেবে গ্রহণ করেছিল। তার জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে আমি বছরের পর বছর সন্তান সম্ভবা হয়েছি। সে সময় রবিবাবু আমার শারীরিক সামর্থ্যের কথা এতটুকুও ভাবেনি। জৈবিক চাহিদা দাম্পত্য জীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ, কিন্তু এটাও তো ঠিক যে শারীরিক সংযম দাম্পত্য জীবনের আরেক সুখকর বিষয়। কিন্তু রবিবাবু সংযমের বদ্ধ বাধকতা তার দাম্পত্য জীবনে মেনে চলেনি।
তাই বালিকা বয়স থেকে আমাকে উপর্যুপরি 5টি সন্তানের জননী হতে হয়েছে। একজন মানবীর সঙ্গে একজন মানব দীর্ঘদিন মেলামেশা করলে পরস্পরের মনে পরস্পরের জন্য ভালোবাসার স্ফোরণ ঘটে। আর তাদের মধ্যে সম্পর্কটা যদি স্বামী স্ত্রীর হয়, তাহলে সেই ভালোবাসা আরও গভীরতা পায়। যদি স্ত্রী স্বামী অনুরাগিনী হয়, যদি কর্তব্য পরায়ণা হয়, যদি স্বামীর দুঃখ আনন্দ নিজের দুঃখ আনন্দ হিসেবে গ্রহণ করে, তবে সেই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা প্রগাঢ় হওয়া উচিত। যথার্থ স্ত্রী হওয়ার সকল নিষ্ঠা ও বৈশিষ্ট্য আমার মধ্যে থাকা সত্ত্বেও রবিবাবুর ভালোবাসা আমি তেমন করে পাইনি। রবিবাবুর মনস ভালোবাসা পাওয়ার অন্যতম অন্তরায় ছিল ইন্দিরা দেবী। ইন্দিরা দেবী সম্পর্কে আমাদের ভ্রাতুষ্পুত্রী, আমাদের মানে রবিবাবুর মেজদা সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরা, জ্ঞানদা বৌদির শিক্ষিত মার্জিত সুন্দরী কন্যা ইন্দিরা। ইন্দিরা আর আমি প্রায় সমবয়সী। আমার চেয়ে 2 মাস 2 দিনের ছোট ছিল ও, কিন্তু শিক্ষা দীক্ষায় সৌন্দর্যে সে আমার চেয়ে অনেক বড়। ইন্দিরা বিলেত ফেরত। সিমলার অকল্যান্ড হাউস আর কলকাতার লরেটো কনভেন্টের ছাত্রী ইন্দিরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষার প্রথম স্থান অধিকার করা ইন্দিরা। ফরাসি ভাষা আর ইংরেজি ভাষা ছিল তার বিশেষভাবে অধিগম্য। ইন্দিরা সম্পর্কে আমার এতগুলো কথা বলার একটা কারণ আছে, তা হলো আমার সঙ্গে তার বিদ্যের আর সৌন্দর্যের তফাৎটা বোঝানো। এই স্বল্প বিদ্যে ও অনাকর্ষণীয় চেহারা নিয়ে ইন্দিরার সঙ্গে প্রতিযোগিতায় নামা বামনের চাঁদ ছোঁয়ার বাসনার মতো ব্যাপার। রবিবাবু তার ভালোবাসাকে ঘরের সীমানা থেকে মুক্তি দিতে চেয়েছিল। সে আনা তরখরকে ফেলে এসেছে। লুসি স্কটের উদ্দাম জীবন তার স্পর্শ জগতের বাইরে, আর কাদম্বরী বৌঠানের গন্ধ স্পর্শ সহচর্য সংসর্গ থেকে সে বহু দূরে। একথা একজন স্ত্রীর পক্ষে লেখা অত্যন্ত কষ্টকর। তারপরও আমি লিখব, না লিখলে যে সত্যের অপলাপ করা হবে। রবিবাবু নতুন বৌঠানের কাছে পেয়েছিল মায়ের স্নেহ, বান্ধবীর প্রশ্রয় আর প্রেমিকার নিবিড় স্পর্শ। বৌঠান নেই, স্ত্রী তো আর বৌঠান নয়, স্ত্রী তো সহজলভ্য। মূল্যবান বস্তু পাওয়ার আগে মানুষের মধ্যে দুর্বার এক অধীরতা থাকে, কিন্তু প্রাপ্তির পর সেই মূল্যবান বস্তু প্রাপকের কাছে মূল্য হারায়। একজন নারীর বেলাতেও তাই। অধরা অপ্রাপণীয় নারীর জন্য পুরুষের ভেতরে প্রবল এক বাসনা ঘুরপাক খায়, কিন্তু সেই নারী যখন স্পর্শের আর প্রাপ্তির সীমানায় আসে, তখন সেই নারী ওই পুরুষের কাছে তার মহার্ঘতা হারায়। আমাকে নিয়ে রবিবাবুর বেলায় তাই হয়েছে। রবিবাবু প্রাপণীয়কে ছেড়ে অপ্রাপণীয়ার পেছনে দুর্বার আকাঙ্ক্ষা নিয়ে ধাবিত হয়েছে। এক কাদম্বরীর মৃত্যুর পর আরেক ইন্দিরা লগ্ন হয়েছে রবিবাবু। কাদম্বরীর মানস প্রবণতার সঙ্গে ইন্দিরার মানস গঠনের যে প্রচুর মিল। রবিবাবুর দেহ ও মন দুটোই আমার, একান্তভাবে আমার। এটা আমার ভাবা কি খুবই অসংলগ্ন ব্যাপার বা অযৌক্তিক কিছু? কিন্তু আমি তো জানি রবিবাবুর মনস রাজ্যের কতটুকু আমার দখলে। বাহ্যিক আচরণ থেকে শত্রুরাও রবিবাবুকে স্ত্রীর প্রতি অবহেলার দুর্নাম দিতে পারবে না। স্ত্রীর প্রতি স্নেহে যত্নে আদরে আপ্যায়নে কোথাও কোনো ত্রুটি নেই। রবিবাবু একাধারে কর্তব্যপরায়ণ স্বামী এবং অফুরন্ত স্নেহশীল পিতা। বাইরের মানুষের পক্ষে তার অন্তর্চিত্রের হদিস পাওয়া কখনো সম্ভব নয়। মানুষের একান্ত ভেতরের লুসুক সন্দেহের জন্য প্রয়োজন নিবিড় সান্নিধ্যে। সেই সান্নিধ্য আমি পেয়েছিলাম দিনে রাতে। ওই একান্ত সময়ে আমি রবিবাবুর মনশ্লোকের প্রকৃত সন্ধান পেয়ে গিয়েছিলাম। আমি সূক্ষ্মভাবে অনুভব করতে পেরেছিলাম আমার প্রতি তার প্রকৃত মনোভাব কি। যত্ন কর্তব্য এক কথা, আর ভালোবাসা অন্য একটা ব্যাপার। ওই যে লিখেছি কর্তব্য পরায়ণ স্বামী, সেটা বুঝে সুঝেই লিখেছি আমি।
স্ত্রীর প্রতি কর্তব্য পরায়ণের ক্ষেত্রে রবিবাবুর দায়িত্বশীল, ত্রুটিমুক্ত। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সে দায়িত্বশীল ও একনিষ্ঠ নয়। সে একনিষ্ঠতার দাবি আমি করতে পারি, বুকে হাত দিয়ে সে দাবি রবিবাবু করতে পারে না, কারণ দেহগতভাবে বা মনোগতভাবে সে স্ত্রীনিষ্ঠ নয়। যাই হোক, ইন্দিরার কথা বলছিলাম। তার সঙ্গে আমার প্রথম দেখা ফুলতলি গায়ে। বিয়ের আগে আমার বাপের বাড়ির উঠানে ইন্দিরার সঙ্গে আমার প্রথম চোখাচোখি হয়। প্রথম সাক্ষাতে ইন্দিরার নাক চোখ কি একটু কুঁচকে গিয়েছিল। সে যাত্রায় সঙ্গী ছিলেন জ্ঞানদা বৌদি, জ্যোতিদা, কাদম্বরী বৌঠান, রবিবাবু, ইন্দিরা আর তার দাদাও। সবাইকে তো সে সময় চিনে উঠতে পারিনি। বড়দের প্রতি ভীত চোখে তাকিয়েছিলাম। এক পলক দেখে নিয়েছিলাম রবিবাবুকে। সবাই বলাবলি করছিল, ভবর স্বামী কি সুন্দর রে। সত্যি কথা বলতে কি, নতুন বৌঠানের প্রতি আমি তেমন করে তাকাইনি। কেন তাকাইনি তা বলতে পারবো না, তবে ভেবে ভেবে এই প্রশ্নের একটা উত্তর খাড়া করেছি আমি। নতুন বৌঠানের গায়ের রং তত উজ্জ্বল ছিল না, অনেকটা মাজা। আমারও তাই। তার গায়ের রঙের জন্যই বোধহয় সেই সময়ে কাদম্বরী বৌঠান আমার দৃষ্টিকে তেমন করে টানতে পারেনি। কোণে দেখার আসর থেকে যখন আমি মুক্তি পেলাম, তখন একটু আড়ালে গিয়ে দেবলোকের মানুষজনকে গভীর চোখে দেখে যেতে লাগলাম। কি অপূর্ব চেহারা ওই নারীটির। পরে তাকে আমি জ্ঞানদা বৌদি বলে জেনেছি। দুধে আলতায় মেশানো গায়ের রঙের ওই পুরুষ দুজন অপলক চোখে বেড়ার আড়াল থেকে আমি তাদের অবলোকন করছিলাম। হঠাৎ একটা কচি কণ্ঠের আওয়াজে আমার ধ্যান ভেঙে গিয়েছিল। সুরেন্দ্রনাথ আর ইন্দিরা তখন আমাদের উঠানে লাফালাফি করছিল। ওদের নাম যে সুরেন্দ্র আর ইন্দিরা, সেটা আমি জ্ঞানদা বৌদির খবরদারি থেকে জানতে পেরেছিলাম। ওদের অবাক করা চিৎকারে দাওয়া থেকে জ্ঞানদা বৌদি উচ্চ কণ্ঠে জিজ্ঞেস করছিলেন, কি হলো ইন্দিরা, সুরেন্দ্র, চিৎকার করে উঠলে কেন? প্রশ্ন করছিলেন বৌদি। উত্তর শুনবার অবকাশ ছিল না তার। আমার বাবা মায়ের সঙ্গে আলাপে ফিরে গিয়েছিল বৌদি। আসল ঘটনা এরকম। খোলা উঠান পেয়ে দুই ভাই বোন খুব ছুটোছুটি করছিল উঠানময়। আমাদের উঠানের চারদিক আম, কাঁঠাল, পেয়ারা গাছে ভরা। একটু আধটু ঝোপঝাড়ও যে নেই বাড়ির আশেপাশে তা নয়। ওই সব গাছের ডালপালার ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো এসে আমাদের উঠানে পড়েছে। শীতের দিন, নতুন জায়গা পেয়ে ঝলমল সূর্যের আলো দেখে দুই ভাই বোন লাফঝাপ পেয়ে মাথারা হয়ে উঠেছিল। হঠাৎ একটা বেজি তার ছেলেপুলে নিয়ে ঝোপ থেকে বেরিয়ে এসেছিল। নিত্যদিনের অভ্যাস বসে ওরা উঠানের একদিকের ঝোপ থেকে অন্য দিকের ঝোপে যাওয়ার পথে উঠানের মাঝ বরাবর চলে এসেছিল। হঠাৎ ইন্দিরার চোখ পড়েছিল ওদের উপর। আনন্দ বিস্ময়ে চিৎকার করে উঠেছিল ইন্দিরা। তার সঙ্গে গলা মিলিয়েছিল সুরেন্দ্র। তাদের চিৎকার ভয়ের ছিল না। ওই সময় তাদের চোখে মুখে গভীর বিস্ময় ছিল। দুই ভাই বোন একযোগে বলে উঠেছিল, কি কি ওগুলো? জ্ঞান দেওয়ার আবেগটি তখন আমার মধ্যে খলবলিয়ে উঠেছিল। আমি দ্রুত তাদের কাছে এগিয়ে গিয়েছিলাম। ইন্দিরার চোখে চোখ রেখে প্রায় অশুদ্ধ উচ্চারণে বলেছিলাম, ওগুলো বেজি, পেছনের গুলা বাচ্চা, ওরা কামড়ায় না। আমার কথা শুনে ইন্দিরার বলা উচিত ছিল, তাই নাকি, বেজি ওগুলোর নাম? কিন্তু ইন্দিরা এরকম কিছুই বলল না। কড়া চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ভয়ানক উৎসাহ নিয়ে আবার কি যেন বলতে চাচ্ছিলাম। ঠিক সেই সময় ইন্দিরা বলে উঠেছিল, চল রে দাদা, মায়েরা কি করছে দেখি গিয়ে। স্বভাব সুলভ জড়তা নিয়ে তখন সুরেন্দ্র একটু দূরে দাঁড়িয়েছিল। আমার প্রতি ইন্দিরার অবহেলা তার বোধহয় ভালো লাগেনি। দু কদম এগিয়ে এসে সুরেন্দ্র বলেছিলেন, বড় বেজিটার পেছনের সবগুলি বুঝি তার বাচ্চা? আমি বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই সবগুলো তার বাচ্চা। দেখলাম ইন্দিরা দ্রুত সরে যাচ্ছে। আমাদের ঘরের দিকেই যাচ্ছে সে। সূর্যের আলো তার গালের একপাশে। দ্রুত অপসৃয়মান ইন্দিরার পদক্ষেপে অবহেলা ঝনঝন করছে। ওই সময় ভালো
করে না বুঝলেও পরে বুঝতে পেরেছিলাম ইন্দিরার ভেতরে আমাকে না পছন্দের ব্যাপারটি সে সময়ও টকবুকিয়ে উঠেছিল। সেই অবহেলার ব্যাপারটি যৌবনেও কাটিয়ে উঠতে পারেনি ইন্দিরা। সেদিনের কোণে দেখার ব্যাপারটির কথা ইন্দিরার বড় হয়েও এক জায়গায় লিখেছে। যশোরে পিরালি ব্রাহ্মণদের একটি আড্ডা ছিল, তাই জোড়াসাঁকোর বউদের অধিকাংশ সেখান থেকেই আসতো। সেই বউরা যথেষ্ট সুন্দরী ছিল, কিন্তু বেদনার ব্যাপার এই যে যখন রবি কাকার বউ দেখার তোড়জোড় শুরু হলো তখন যশোরের সুন্দরী কুল উজাড় হয়ে গিয়েছিল। তাই তো দেখতে অসুন্দর ভবতারিণীকে রবি কাকার জন্য নির্বাচন করতে বাধ্য হলো নির্বাচক মণ্ডলী। তাচ্ছিল্য করে ও আরও লিখেছিল, ভবতারিণী হলো জোড়াসাঁকোর বাড়ির দপ্তরের কাজের লোক বেনি রায়ের কন্যা। পরে অবশ্য সে লিখেছিল, কাকিমা দেখতে ভালো না হলেও কি হবে, সে ছিল মিশুক। পরকে আপন করে নেবার বিশেষ ক্ষমতা ছিল তার। জুতো মেরে গরু দান করার মতো প্রশস্তি ইন্দিরার। মিশুক, পরোপকারী, এসব কথা বলে সে আমাকে যথেষ্ট উপরে তুলতে চেয়েছে, কিন্তু নিজের অজান্তে এর আগে যে সে তার প্রকৃত মনোচিত্র এই লেখায় প্রকাশ করে ফেলেছে। আমি মন্দ চেহারার ছিলাম, এটা তো মিথ্যা নয়, দেখতে ভালো না, এরকম সত্য কথা ইন্দিরার মুখে মানায়। এ বিষয়ে আমারও মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ ইন্দিরা তো সত্য কথা বলেছে। আর সত্যের ভার সহ্য করার ক্ষমতা আমার ছিল, কিন্তু ওই কথাটি কিভাবে সহ্য করি? এ কথা সত্যি যে আমার বাবা ঠাকুর পরিবারের বাজার সরকার জাতীয় কিছু ছিল। এই কথাটা কাকিমার বাবার প্রসঙ্গে ওভাবে অশ্রদ্ধার সঙ্গে না লিখলেও পারত, কিন্তু ইন্দিরা লিখেছে এর জন্য যে সে সুন্দরী, স্পষ্টভাষী, বিদুষিনী এবং বনেদি ঘরের কন্যা। যাই হোক, সেদিন আমাকে আমার এক পিসিমাই বাঁচিয়ে দিয়েছিল। রাজলক্ষ্মী পিসিমা সম্পর্কে বাবার বোন। তিনি বাবার আপন বোনের সপত্নী ছিলেন। সপত্নী হলেও তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। রাজলক্ষ্মী পিসিমা বেশ শিক্ষিত ছিলেন, শুদ্ধ বাংলায় কথা বলতেন তিনি, সরগরে ইংরেজিও জানতেন। এই পিসিমা কনে নির্বাচকদের মধ্যে বসেছিলেন। বাবাই অনুরোধ করেছিলেন তাকে ওই দিন উপস্থিত থাকার জন্য, তো পিসিমা দাওয়া থেকে বিষয়টি খেয়াল করেছিলেন। আমার উপযাচক হয়ে কথা বলা, সুরেন্দ্রের বিস্ময়, ইন্দিরের অবহেলা, এইসব কাছে এগিয়ে এসেছিলেন পিসিমা। পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে ভব, মন খারাপ? ও কিছু না পিসিমা, ওদের বেজি চেনাতে এসেছিলাম, আর তাতে ওরা তোমার প্রতি খুশি না হয়ে কীরকম যেন ব্যবহার করেছে, এই তো। মমতা ভরা কণ্ঠে পিসিমা বলেছিলেন। আমি চকিতে চোখ তুলে দেখেছিলাম। সবাই না, শুধু ওই মেয়েটি কীরকম যেন অবহেলা দেখালো। শহুরে মেয়ে, ওরা একটু ওই রকমই। তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিলেন পিসিমা। সব ঠিক হয়ে যায়নি শেষ পর্যন্ত। কাদম্বরী বৌঠানের আত্মহত্যার পর রবিবাবুর মধ্যে প্রচণ্ড অস্থিরতা লক্ষ্য করেছি আমি। তার একটা গুণ ছিল, সে কখনো ভেতরের উতাল পাতাল ভাবকে বাইরে প্রকাশ করত না। বেদনার ঢেউয়ে ঢেউয়ে তার অন্তরের কুল কিনারা ভেঙে ভেঙে চুরমার হতো, কিন্তু সেই ভাঙন প্রবণ ঢেউয়ের শব্দ বাইরের কাউকে সে শুনতে দিত না। একমাত্র আমিই টের পেতাম তার রক্তক্ষরণের ব্যাপারটি। এক ঘরে এক বিছানায় জীবনযাপন যে আমাদের। ভেতরের উন্মাতাল ভাবকে সংহত করে সাহিত্য রচনায় মনোযোগী হয়ে উঠেছিলেন সে এই সময়ে। একের পর এক তার গ্রন্থ প্রকাশ পেতে লাগলো। বৌঠানের মৃত্যুর পর বেরোলো নলিনী নামের নাটক, শৈশব সঙ্গীত, ভানু সিংহের পদাবলী নামের কবিতার বইগুলো। তার কবিখ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো কলকাতা ছাড়িয়ে বঙ্গদেশের আনাচে কানাচে। তারপরও কেন জানি তার মনে তৃপ্তি নেই। ক্ষণে ক্ষণে আনমনা হয়ে যায় রবিবাবু। গভীরভাবে কি যেন ভাবে, কার কথা যেন ভাবে। তিনটি বছর কেটে গেল এভাবে। রবিবাবুর সব কিছু আছে, কিন্তু কি যেন নেই। তার পিতা আছে, স্ত্রী আছে, কন্যা আছে, পুত্র আছে, প্রাচুর্য আছে, খ্যাতিও আছে, তারপরও নাই এর অতৃপ্তিতে মুহ্যমান রবিবাবু।
আসলে তার মানসিক অবলম্বন নেই। আমি তো ইন্দ্রিয় সম্ভোগের প্রয়োজনে নিরবচ্ছিন্নভাবে ব্যবহৃত। আমার তো তার মনের জগতে তেমন করে প্রবেশের অধিকার নেই যেমন করেছিল নতুন বৌঠানের। নতুন বৌঠানের পর তার মনের জগতে আরেকজনের প্রবেশ অধিকার দিল সে। আসলে রবিবাবু সেই নারীকে প্রবেশের অধিকার দেয়নি, বরং মনের দুয়ার খুলে সেই রমণীকে নিবিড়ভাবে আহ্বান জানিয়েছে তার অবলম্বনের জগতে প্রবেশ করার জন্য। ওই রমণী আর কেউ নয়, ইন্দিরা। নতুন বৌঠানের মৃত্যুর 2 বছর পর থেকে রবিবাবু ইন্দিরাকে চিঠি লেখা শুরু করেছিল। 9 বছর ধরে এদের মধ্যে চিঠির চালাচালি ছিল। বেলার জন্মের 1 বছর পর থেকে সমীর জন্মের 1 বছর পর পর্যন্ত অবিরামভাবে রবিবাবু আর ইন্দিরা পরস্পরকে চিঠি লিখেছে। প্রশ্ন হতেই পারে, একজন শিক্ষিত ভ্রাতুষ্পুত্রীর সঙ্গে একজন যশস্বী সাহিত্যের চিঠি চালাচালি তো হতেই পারে, এতে দোষের কি আছে? এর উত্তর লেখার আগে আমাকে একটু দম নিতে হবে। কিভাবে লিখবো আমি এ প্রশ্নের উত্তর? এর উত্তরটা আবেগ দিয়ে না লিখে যুক্তি দিয়ে লিখতে হবে। একদিনের কথা মনে পড়ে, রবিবাবু সেদিন কোথায় যাবার জন্য প্রস্তুতি হচ্ছিল। কোনো মিটিং বা আড্ডা অথবা জমিদারি কোনো প্রয়োজনে হয়তো তাকে বাইরে যেতে হচ্ছিল সেদিন। কোথা থেকে হঠাৎ বেলা আর রথি এসে উপস্থিত হলো ঘরে। বাবার সাজ পোশাক দেখে রথি বায়না ধরল সেও যাবে সঙ্গে। রথির দেখা দেখি বেলাও একই আবদার করতে লাগলো। রবিবাবু প্রথম দিকে কোমল স্বরে সন্তানদের বোঝাতে চাইল, জরুরি কাজ তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বেলা আর রথি নাছোড়। হঠাৎ রবিবাবু কঠোর গলায় বলে উঠল, বললাম না তোমাদের এখন সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না। তারপর ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে বলল, দেখছো না এরা আমাকে জ্বালাতন করছে, এদের সংযত করতে পারো না? আমি কেন জানি হঠাৎ বলে উঠলাম, আহা বায়না ধরেছে যখন নিয়ে যাও না সঙ্গে। আমার কথা শুনে রবিবাবু নিজের মনের ক্ষোভকে আর চেপে রাখতে পারল না। রাগত কণ্ঠে বলল, মেয়ে মানুষ তো, সব কিছুতে হালকাভাবে দেখো। বাস্তব দৃষ্টি দিয়ে দেখার অভ্যাস তোমাদের নেই। সব কিছু হৃদয় দিয়ে বিচার করতে নেই, মস্তিষ্ক দিয়েও বিচার করতে হয়। আমি প্রথমে হতভম্ব হয়ে গেলাম। এত কোমল অনুরোধের এত কঠোর উত্তর কেন? সন্তানরা বায়না ধরেছে পিতার সঙ্গে বাইরে যাবার। হয়তো তাদের আবদার রক্ষা করা রবিবাবুর পক্ষে সম্ভব না। আদর দিয়ে সন্তানদের বোঝানো যেত, কিন্তু রবিবাবু তো তা করল না। আর আমি কেন তাদের সঙ্গে নিয়ে যেতে রবিবাবুকে অনুরোধ করলাম? রথি বেলা এর আগে কখনো তাদের বাবার কাছে এরকম বায়না ধরেনি। রবিবাবু নিত্যদিন কত সভা সমিতি, আড্ডা ও জমিদারি দেখভালের কাজে সকাল দুপুর সন্ধে বের হয়। তার সন্তানদের সামনে দিয়েই বের হয়েছে। কোনোদিন রথি বা বেলা পিতার সঙ্গে যাবার বায়না ধরেনি। আজ কি হলো কে জানে, পিতার সঙ্গে যাবার জন্য আবদার করে বসলো তারা। আমারও কি হলো কে জানে, আমিও বললাম নিয়ে যাও না সঙ্গে। এটাই এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম। সন্তানের বাসনা পূরণে পিতার তুলনায় মাই এগিয়ে আসে আগে। এটা প্রকৃতির নিয়ম। মেয়েদের সকল ভাবনার জগৎ তৈরি হয় সন্তানদের জন্য, সন্তানদের ঘিরেই। হয়তো এই কারণেই ওই দিন আমি রথি বেলার পক্ষ নিয়েছিলাম। কিন্তু আমার সন্তানদের পক্ষ নেওয়ার অপরাধে রবিবাবু মুখ দিয়ে কঠিন কথাগুলো বেরিয়ে এলো। তার উচ্চারিত প্রতিটি শব্দ সেদিন বজ্রের শক্তি মতো আমাকে আঘাত করেছিল। আমি স্তম্ভিত, হতবাক। আমার মন বলে উঠল, ভব, রবিবাবুর এই রূঢ় আচরণের একটা জবাব তোমার দেওয়া উচিত। আমি নিজেকে সংহত করলাম, সংযত কণ্ঠে বললাম, মেয়েরা সবসময় আবেগ দিয়ে জীবনকে বিচার করে না, বুদ্ধি দিয়েও বিচার করে। কেউ কেউ হয়তো আবেগতাড়িত, যেমন তোমার নতুন বৌঠান, যেমন আনা তরখর। আমি নই। আমার কাছে আবেগের চেয়ে যুক্তি বড়, কল্পলোকের চেয়ে বাস্তব জগৎ গুরুত্বপূর্ণ। আমার কথা শুনে রবিবাবুর চেহারা থেকে ক্ষুব্ধ ভাবটি উধাও হয়ে গেল। তার চোখে মুখে অপার বিস্ময়। হয়তো ভাবছে, এ কি, যে নারীটিকে এতদিন অতি সাধারণ মানের, অতি সাধারণ স্বভাবের মনে করেছি, সেই কিনা বলে একথা। এ তো একজন স্থিতধী, বুদ্ধিমতী, বাস্তববাদী নারীর কথা। তার মুখ থেকে এরকম কথা শুনবো কখনো আশা করিনি তো।
আমাকে তখন কথায় পেয়ে বসেছিল। রবিবাবুর দিকে তাকাবার কোনো ইচ্ছে তখন আমার মধ্যে কাজ করছে না। রথিবেলা যেমন হঠাৎ করেই আমাদের ঘরে এসেছিল, ঠিক তেমনি করেই চলে গেল। গলায় আমার উষ্মা ছিল। বাহিরে তাকিয়ে আমি আরও বললাম, দেখো, পরনারী যখন কোনো পুরুষের উপর ভর করে তখন সেই পুরুষের বুদ্ধি বিবেচনা লোপ পায়, বাৎসল্য তার কাছে মূল্য হারায়, স্ত্রীর সান্নিধ্য তার কাছে বিষতুল্য মনে হয়, স্ত্রীর কথা তার কাছে অর্থহীন মনে হয়। রবিবাবু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বলতে চাইছি না, শুধু নিজের বিবেকের সামনে দাঁড়াতে বলছি। ভেতরটা আমার বেশ অশান্ত তখন।